হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দিস গ্রুপ অফ এডুকেশন। তোমাদের সবাইকে আমার চ্যানেলে আরেকবার স্বাগত জানাই। আজকে আমরা ডিসকাস করব বিভিন্ন ধরনের যে ফুড গ্রুপস রয়েছে তাদের নিউট্রিটিভ ভ্যালু নিয়ে, এবং সেই ফুড গ্রুপসের মধ্যে বিভিন্ন রকমের ফুড আইটেম আসে, যে ফুড আইটেমগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্নভাবে গ্রহণ করে থাকি। কিন্তু হ্যাঁ, সেখানে আমাদের মনে একটা প্রশ্ন দেখা যায় যে কোন ফুড আইটেমটা আমরা আমাদের খাদ্য তালিকায় রাখবো এবং তার নিউট্রিটিভ ভ্যালু বা পুষ্টিগত গুণ ঠিক কেমন হবে। আমরা স্টার্ট করব খাদ্যশস্য দিয়ে, যাকে আমরা সিরিয়ালস হিসাবেও কিন্তু জেনে থাকি। দেখো, সিরিয়ালসের ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে যে এখানে মূলত কোন কোন খাদ্যদ্রব্যগুলোকে বোঝানো হয়েছে। ঠিক আছে, সিরিয়ালস আমরা বাঙালি হিসাবে যদি দেখি বা নর্থ ইন্ডিয়ানসের ক্ষেত্রে যদি দেখি, তাহলে আমাদের খাদ্যের দৈনন্দিন খাদ্য তালিকার একটা বৃহৎ অংশ জুড়ে থাকে সিরিয়ালস। এবং এই সিরিয়ালসের মধ্যে মূলত যারা পাঞ্জাব বা নিউ দিল্লি ওই সমস্ত দিকের লোকজন হয়, তাদের ক্ষেত্রে রুটিটা থাকে, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল, বিহার এই সমস্ত দিকে মূলত ভাতটা থাকে। তাই আমরা বুঝতেই পারছি যে আমরা যাই ভেজিটেবলস ইনটেক করি না কেন, যাই যেরকমই ডাল ইনটেক করি না কেন, তার সাথে ভাত বা রুটি কিছু একটা রাখতে হবে। তো আমাদের এভরিডে যে ডায়েট আমরা তৈরি করছি, সেই ডায়েটের মধ্যে সিরিয়ালস একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করছে। তাহলে আমরা এটা বলতেই পারি যে মোটামুটি যে টোটাল ক্যালোরি, ঠিক আছে, দৈনন্দিন আমি ধরে নিলাম 2000 ক্যালোরি আমার রিকোয়ারমেন্ট। এই 2000 ক্যালোরির প্রায় 70 থেকে 80% কিন্তু আসছে এই সিরিয়ালস থেকে। এবং আমরা দেখতেই পাচ্ছি যে এই যে সিরিয়ালস, এই সিরিয়ালস বলতে মূলত চাল, গম, মিলেটের মধ্যে আবার বাজরা রয়েছে, জোয়ার রয়েছে, রাগি রয়েছে, ভুট্টা রয়েছে ইত্যাদিকে বোঝায়। খাদ্যের শক্তি প্রদানের অন্যতম উপাদান হিসাবে খাদ্যশস্য আমাদেরকে সাহায্য করে, কিন্তু হ্যাঁ, এটা ভুললে হবে না, শুধু ক্যালোরির দিক থেকে না, শুধু কার্বোহাইড্রেটের দিক থেকে না, এ কিন্তু অনেক প্রকারের স্নেহ পদার্থ এবং ভিটামিন কিন্তু প্রোভাইড করে থাকে। যদি আমরা কার্বোহাইড্রেটের কথা বলি, যে এই যে সিরিয়াল প্রোডাক্ট, এর মধ্যে কার্বোহাইড্রেট ঠিক কতটা থাকে, দেখো, কার্বোহাইড্রেট আমাদের দৈনন্দিন যে ক্যালোরি, ধরে নিলাম এই 2000 ক্যালোরি আমাদের দৈনন্দিন ক্যালোরি চাহিদা, এই দৈনিক ক্যালোরির প্রায় বলবো অর্ধেকের থেকে কিছু বেশিটা কিন্তু আমাদের কার্বোহাইড্রেটই দিয়ে থাকে, কারণ কার্বোহাইড্রেট অনেকটা বেশি পরিমাণে থাকে। এবং কার্বোহাইড্রেটের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে এটা শক্তির অন্যতম উৎস হিসাবে কাজ করে। কার্বোহাইড্রেটের মধ্যে কিন্তু আবার জানি আমরা যে একটা ভালো ধরনের কার্বোহাইড্রেট রয়েছে, যেটা হচ্ছে খাদ্যতন্তু, কারণ ডায়েটারি ফাইবারকেও আমরা কার্বোহাইড্রেটের মধ্যে ফেলে থাকি। তাই এই কার্বোহাইড্রেটের মধ্যে সেলুলোজ, হেমিসেলুলোজ ইত্যাদি বিষয়গুলো থাকে, পেন্টোজ থাকে, এবং যে তন্তু থাকে তার পরিমাণ যখন খাদ্যশস্যে আমরা জানছি যে বেশি রয়েছে। এখানে একটা গুণাবলী বলে দিই, খাদ্যতন্তু কিন্তু বিভিন্ন রকমের আমাদের শারীরিক সমস্যা থেকেও আমাদেরকে ঠিক করতে সাহায্য করে থাকে। হ্যাঁ, একটা বিষয় আমাকে দেখতে হবে যে এই যে খাদ্যশস্য, এই যে সিরিয়াল প্রোডাক্ট, প্রোটিনের চাহিদা আমি বলবো তুলনামূলক কম থাকে, ডেফিনেটলি একদমই তুলনামূলক কম থাকে। কিন্তু হ্যাঁ, এখানে অ্যালবুমিন দেখতে পাবে, গ্লোবিউলিন দেখতে পাবে, প্রোলামিন, গ্লুটেনিন এই বিষয়গুলো বা এই যে প্রোটিনগুলো রয়েছে, এগুলো কিন্তু এর মধ্যে থাকবে। এবার প্রোটিন যখন রয়েছে, প্রোটিনেরই একটি উপাদান যা হলো অ্যামিনো অ্যাসিড। এই অ্যামিনো অ্যাসিড আমরা যখন প্রোটিন, তোমরা যখন সেমিস্টার ওয়ানে পড়েছো, তখন দেখেছো একটা সাপ্লিমেন্টারি নিউট্রিশন বলে বিষয় থাকে, বা সাপ্লিমেন্টারি ওয়ার্ডটাকে আমরা দেখে থাকি। সাপ্লিমেন্টারি, বা আমরা এটাকে সাপ্লিমেন্টারি না বলেও রিপ্লেসমেন্টের কথা বলতে পারি, কারণ আমরা জানি যে চাল বা সিরিয়ালস এবং ডাল এই দুটো একসাথে মিলে একটা খুব ভালো পরিমাণে অ্যামিনো অ্যাসিড কিন্তু আমাদের শরীরকে প্রোভাইড করে থাকে, কারণ চালের মধ্যে কোনো পার্টিকুলার একটা অ্যামিনো অ্যাসিড থাকে না, এবং ডালের মধ্যে কোনো পার্টিকুলার অ্যামিনো অ্যাসিড থাকে, তার মানে একে অন্যের পরিপূরক হিসাবে কিন্তু কাজ করে থাকে। এবার এই পার্সেন্টেজটা এক একটা ক্ষেত্রে আর এক রকম হতে পারে, যেমন 12% আমরা নর্মালি দেখে থাকি। এবার যদি আমরা দেখি যে ফ্যাট বা লিপিড বা স্নেহ পদার্থ যাই বলি না কেন, এর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ দুটো ইম্পর্টেন্ট স্নেহ পদার্থ
আমরা দেখে থাকি। একটা লেসিথিন, লেসিথিন কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী এবং ট্রাইগ্লিসারাইড ইজ নট সো গুড ফর হেলথ। বাট হ্যাঁ, স্টিল এর মধ্যে কিছু পরিমাণে থাকে এবং চাল বলো, গম বলো, ভুট্টা বলো, এটা সব দিক থেকে যদি আমি বলি তাহলে এর মধ্যে স্পেশালি এদের তুলনায় যদি আমি বলি ওটসের মধ্যে কিন্তু একটু ভালো কোয়ালিটির ফ্যাট প্রেজেন্ট থাকে। দেখো একটা নিউট্রিটিভ ভ্যালু যদি আমি দেখে থাকি তাহলে এখানে মিল্ড রাইস এবং হুইট মানে গমের একটা আনুমানিক নিউট্রিটিভ ভ্যালু দেওয়া রয়েছে। দেখো প্রোটিন চালের ক্ষেত্রে কিন্তু খুব কম থাকে বাট কম্পেয়ার টু হুইট এক্ষেত্রে অনেকটা বেশি থাকে। ফ্যাটের ক্ষেত্রেও কিন্তু হুইট বেশি থাকে এবং ফাইবার হুইটে বেশি থাকে, মিনারেলসও কিন্তু হুইটে বেশি থাকে। বাট কম্পেয়ার টু হুইট আমি যদি রাইস এবং হুইটের তুলনামূলক আলোচনা করি সেক্ষেত্রে ক্যালোরির দিক থেকে কিন্তু চালে বেশি পরিমাণে ক্যালোরি থাকে। এবার দেখো আমাদের দেশে যে দানা শস্যগুলো রয়েছে তার মধ্যে ফ্যাট অবশ্যই রয়েছে এবং এই ফ্যাটি অ্যাসিডের 50% প্রয়োজন মেটাতে পারে আমাদের যা দৈনন্দিন চাহিদা থাকে। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির যে দৈনিক ফ্যাটি অ্যাসিডের চাহিদা থাকে সেটা কিন্তু এই ফ্যাট থেকে আমরা মেটাতে পারি। এবার যদি বলি খনিজ লবণ, দেখো খুবই সামান্য পরিমাণে থাকে। আমরা যদি চার্টেও দেখতে পারি যে খুব সামান্য পরিমাণে খনিজ লবণ এক্ষেত্রে প্রেজেন্ট থাকে, কিন্তু হ্যাঁ সেই সামান্য পরিমাণটাও কিন্তু অনেকটা উপকারী, কারণ আমরা জানি এই যে মাইক্রোনিউট্রিয়েন্টসগুলো স্পেশালি খনিজ লবণ বা ভিটামিন এগুলো খুব স্বল্প পরিমাণে থাকবে কিন্তু শরীরের অনেক উপকারে আসবে। এবার যদি ভিটামিনের কথা বলি, ভিটামিনের ক্ষেত্রে অবশ্যই আমরা একটা বিষয় মাথায় রাখবো যে এই যে আম, চালের ক্ষেত্রে স্পেশালি চালটাকে বারবার আমরা ধোবো না। কেন ধোবো না? কারণ যে বি ভিটামিনসগুলো রয়েছে সেগুলো সব জলে ধুয়ে চলে যাবে। কেন? কারণ বি ভিটামিনসের ফ্রেন্ড হচ্ছে ওয়াটার, তাই না? তো ও বেসিক্যালি তো ওয়াটার সলিউবল, তো ওয়াটার সলিউবল ভিটামিনকে যদি আমি কনস্ট্যান্টলি ওয়াটারে ওয়াশ করতে থাকি, কারণ আমরা অনেকের ক্ষেত্রে আমরা দেখে থাকি নোংরা ইত্যাদি দেখতে পাচ্ছি তো কনস্ট্যান্টলি ধুয়ে যাচ্ছি, তো ওটা আমরা রিপিটেশনটা বেশিবার করব না, 1 to 2 টাইমস। ওকে, বিকজ আমরা যদি ওখান থেকে বেশি পরিমাণে ওটাকে ওয়াশিং করি দেন মোস্ট অফ দ্য বি ভিটামিনস কিন্তু ওয়াশড আউট হয়ে যাবে এবং তা আমাদের শরীরের জন্য কিন্তু ভালো না। বিকজ আমরা যখন কোনো ফুড গ্রেন ইনটেক করছি আমরা এটা চেষ্টা করবো যে তার কমপ্লিট নিউট্রিশন আমরা পাই। ওকে, নেক্সট ডাল আমাদের সবার প্রিয় একটা খাদ্য এবং দেখো কত কালারফুল ছবি। কালারফুল ছবির মধ্যে এখানে বিভিন্ন রকমের ডালের ছবি রয়েছে, ডাল জাতীয় দ্রব্যের ছবি রয়েছে এবং খুব সুন্দর সুন্দর কালারফুল ছবি। এবং সেই ছবিগুলোর মধ্যে যদি আমরা দেখি আমাদের পরিচিত অনেক রয়েছে, কারণ এখানে মোস্ট অফ দ্য জিনিসই আমাদের পরিচিত। আম, কিন্তু যদি আমরা বলি খুব বেশি পরিমাণে আমরা কোনগুলো দেখে থাকি, আমরা এখানে দেখো মুগ ডাল দেখতে পাচ্ছি, তারপর এখানে যে হলুদ যে মুসুরির ডালটা বা এই মুসুরির ডালটা তো আমাদের সবার খুব পরিচিত, রাজমাও এখন অনেকটা পরিচিত হয়ে গেছে। তারপর আমরা যদি দেখি আরও বিভিন্ন রকমের কিন্তু এখানে ডালের আইটেমসগুলো রয়েছে এবং এখানে আমাদের সবার প্রিয় যে ইয়োলো স্প্লিট পিস রয়েছে সেটা রয়েছে। এখানে রেড স্প্লিট মানে লেন্টিলস মানে মুসুরিরই বিভিন্ন টাইপস এখানে মেনশন রয়েছে। ওকে, সো বিভিন্ন ধরনের এখানে ডাল রয়েছে। তোমরা যখন দেখবে, তোমরা যখন আরো ভালো করে আরেকবার পড়বে দেখবে যে তোমাদের ক্ষেত্রে তোমরা ছবির সাথে রিলেট করবে সবসময়। কারণ দেখো আমরা অনেক কিছু পড়ে থাকি, সবকিছুকে আমাদের মেমোরি কিন্তু সবসময় রেখে দিতে পারে না। কিন্তু যখন ভিজুয়ালটা আমাদের কাছে থাকবে আমরা ওটা খুব সহজে মেমোরাইজ করতে পারবো। দেখো ডালে ডেফিনিটলি প্রোটিন সবথেকে বেশি থাকে এবং ওই যে বললাম দানা শস্যের অনুপূরক খাদ্যকে কিন্তু আমরা ডালকে বলে থাকি। প্রোটিনের পরিমাণ খুব বেশি পরিমাণে থাকে ডালের ক্ষেত্রে এবং যদি 100 গ্রাম ডাল থাকে তাহলে অন্তত 340 কিলোক্যালোরি শক্তি পাওয়া যায় এবং প্রোটিন তো অবশ্যই আমরা পাবো দ্বিগুণ। তাই আমাদের দৈনন্দিন ডায়েটে আমরা কিন্তু চেষ্টা করি যেন ডালকে রাখতে বা এমন কোনো ফুড আইটেমকে রাখতে যা প্রোটিনের চাহিদা পূরণ করতে পারে। এবং প্রাণিজ প্রোটিনের তুলনায় মানে অ্যানিমাল প্রোটিনকে আমরা নর্মালি যেটা আমাদের চিকেন হয় বা এগ হয় আমরা বলে থাকি যে প্রোটিনের খুব ভালো সোর্স, বাট ডালও
আলু কিন্তু প্রাণীজ প্রোটিনের তুলনায় উদ্ভিজ্জ প্রোটিনে নিকৃষ্ট মানের প্রোটিনের পুষ্টিমূল্য কেবল না থাকলেও কিন্তু যারা ভেজিটেরিয়ান হয় তারা তাদের খাদ্যে যদি ডালটাকে রেগুলার মেনটেন করতে পারে, সেক্ষেত্রে কিন্তু তাদের প্রোটিনের চাহিদা মিটতে পারে। এছাড়া যে শুঁটি রয়েছে, যে মটরশুঁটি এখন শীতকালে আমরা দেখতেই পাচ্ছি, সেই মটরশুঁটিতে কিন্তু অ্যামিনো অ্যাসিড থাকে, যেমন তোমার আইসোলিউসিন বলো বা লিউসিন বলো, ফিনাইল অ্যালানিন বলো, থ্রিওনাইন বলো, ভ্যালিন বলো, এগুলো কিন্তু সমস্ত প্রেজেন্ট রয়েছে। এবার কার্বোহাইড্রেটও থাকবে ডেফিনেটলি। ডালে প্রায় 55 থেকে 60% পর্যন্ত শ্বেতসার রয়েছে। এছাড়া কিছু সলিউবল যে ফাইবার্স রয়েছে এতে প্রেজেন্ট রয়েছে। অলিগোস্যাকারাইড রয়েছে, কিন্তু এটা আত্তীকরণ হয় না। আত্তীকরণ কি আমি আরেকবার রিপিট করব না, বিকজ ইউ গাইজ অলরেডি নো দ্যাট আত্তীকরণ একটা প্রসেস অফ আমাদের নিউট্রিশন বা আমরা মেটাবলিজমের একটা প্রসেস আমরা বলতে পারি। এবং এই কারণে কি হয় যে পেট ফাঁপা যে একটা সমস্যা হতে পারে, যেটাকে আমরা ইংলিশে ফ্ল্যাটুলেন্স বলে থাকি, পেটে বায়ু হতে পারে, তার মানে গ্যাস ফর্মেশন, এটার সাইড এফেক্ট আমরা বলতে পারি। কিন্তু হ্যাঁ, গাজানো যে অঙ্কুরোদ্গম, তার মানে যে ফার্মেন্টেশন ওয়েতে বিষয়টা হয়ে থাকে, সেটাকে আমরা রান্না করতে পারি। এবং অটোক্লেভিং বলে একটা টেকনিক হয়, সেই টেকনিককেও কিন্তু আমরা ব্যবহার করতে পারি। তাতেও কিন্তু যে অলিগোস্যাকারাইড রয়েছে, যেটা কাইন্ড অফ কার্বোহাইড্রেট, তার পরিমাণ কিন্তু অনেকটা হ্রাস পেতে পারে। খনিজ লবণের কথা যদি বলি, তাহলে খনিজ লবণ ডেফিনেটলি এখানে রয়েছে, এবং প্রত্যেকটা ফুড আইটেমের ক্ষেত্রেই খনিজ লবণ থাকবে, কিন্তু সেক্ষেত্রে কিছুটা কম, যেমন জিঙ্ক, আয়রন ইত্যাদি খনিজ লবণ প্রায় 80% থাকে, এবং তাদের বিভিন্ন টাইপ এক্ষেত্রে প্রেজেন্ট থাকে। এখানে দেখো তিনটে ডালের যে ক্যালোরি থেকে শুরু করে প্রোটিন, ফ্যাট, মিনারেলসের যে মান, সেগুলো কিন্তু মেনশন করা রয়েছে। এবার যদি আমি দেখি যে ডালে কি ধরনের ভিটামিনস থাকে, ডেফিনেটলি বি ভিটামিনস থাকবে, এবং বি ভিটামিনসের মধ্যে বি1 রয়েছে, নায়াসিন, রাইবোফ্লাভিন, এরাও থাকবে। সাথে সাথে আমাদের অ্যাসকর্বিক অ্যাসিড প্রেজেন্ট থাকবে, ভিটামিন ডি থাকবে, এবং ভিটামিন বি12 কিন্তু থাকে না, বিকজ আমরা জানি বি12 কিন্তু মোস্ট অফ দ্য কি বলবো, ম্যাক্সিমামই, মানে 100%-এর মধ্যে 99.99%ই কিন্তু অ্যানিমেল সোর্স থেকে আমরা পেয়ে থাকি। এবং ছোলার ছাতুর কথা যেটা বলবো, ছোলার ছাতু অনেকেই সকালে খেয়ে থাকে অ্যাজ আ ব্রেকফাস্টে। তো ছোলার ছাতুর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, এবং সেই কারণে ভিটামিনসও প্রেজেন্ট থাকে। সেই কারণে এটা কিন্তু একটা খুব ভালো ব্রেকফাস্ট আইটেম হিসাবে আমরা খেতে পারি, এবং একে শিশুদের একটা সাপ্লিমেন্টারি ফুড আইটেম হিসাবেও কিন্তু দেখা যেতে পারে। যদি আমরা লিপিডসের কথা বলি বা স্নেহ পদার্থের কথা বলি, তাহলে ডেফিনেটলি এতে যে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, তার পরিমাণ অনেকটা বেশি পরিমাণে থাকে। এছাড়া যে ইএফএসগুলো রয়েছে বা এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডসগুলো রয়েছে, তাও কিন্তু অনেকটা বেশি পরিমাণে থাকে। নেক্সট হচ্ছে সয়াবিন, আর একটা আমাদের খুব পছন্দের খাদ্য। সবই আমাদের পছন্দের খাদ্য, বাট স্টিল তার মধ্যেও কিছু ফেভারিজম থাকে আমাদের। তো সয়াবিন ইজ অলসো আ কাইন্ড অফ ভেরি রিচ প্রোটিন সোর্স, এবং প্রচুর প্রোটিন থাকে, যা কিনা প্রাণীজ প্রোটিনকেও সাপ্লিমেন্ট করতে পারে। এবং এতে প্রায় 43.20% বা 20% প্রোটিন থাকে, যাকে একটা কমপ্লিট প্রোটিন কিন্তু আমরা বলতে পারি। এবং তোমরা এটা দেখো যে আমরা যদি কখনো লো কস্ট ডায়েট চার্ট প্রিপেয়ার করি, সেখানে কতটা সয়াবিন আমাদেরকে হেল্প করছে প্রোটিনের জায়গাটা পূরণ করতে। ডেফিনেটলি কার্বোহাইড্রেটও রয়েছে এতে 21%, স্নেহ পদার্থ প্রায় 19.5%। এছাড়াও যে খনিজ লবণ প্রায় 4.6% থাকে, লোহা, ফসফরাস, পটাশিয়াম ইত্যাদি জিনিসগুলো থাকে, এবং যে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড তা প্রায় 16% থাকে, কিন্তু শ্বেতসারের পরিমাণ এতে খুব কম। তারপর হচ্ছে চিনেবাদাম, এই দেখো। এবং চিনেবাদামের ক্ষেত্রে আমি অন্যান্য বাদামগুলোকেও মেনশন করেছি, বিকজ আমি যদি এখানে আখরোটের কথা বলি, ইট ইজ এ এক্সেলেন্ট সোর্স অফ ফ্যাটি অ্যাসিড অর ফ্যাট, আমরা যাই বলি না কেন, বিকজ এতে এত এনরিচড কিছু ভালো ফ্যাটি অ্যাসিড রয়েছে, যা শিশুদের সাথে সাথে বড়দেরও কিন্তু খুব উপযোগী। আমরা যদি এখানে আমন্ডসের কথা বলি, তাহলে ভিটামিন ই এনরিচড, ভিটামিন এর একটা খুব ইম্পর্টেন্ট সোর্স হচ্ছে আমন্ডস। এখানে যদি আমরা দেখি, তাহলে আমরা এক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এটা মেইনলি কিন্তু আমরা যদি দেখে থাকি ফ্ল্যাভোনয়েডস,
ঠিক আছে, ফ্ল্যাভোনয়েডসের একটা এনরিচ সোর্স। এছাড়া কাজু বাদামের ক্ষেত্রেও ভালো ফ্যাটি অ্যাসিড প্রেজেন্ট থাকে, এবং এক্ষেত্রে যে সল্টেড পিস আমরা দেখছি এটাও কিন্তু প্রোটিনের একটা ইম্পর্ট্যান্ট সোর্স। ওকে, এবার যদি শুধু বাদামের কথায় আসি, ডেফিনেটলি প্রোটিন ছাড়াও এতে প্রচুর ভিটামিন ই রয়েছে এবং ক্যালসিয়াম, ফ্যাট, কার্বোহাইড্রেট প্রচুর পরিমাণে রয়েছে। এবার হচ্ছে শাকসবজি। এই শাকসবজির ক্ষেত্রে যদি আমরা দেখি, এতে জলের পরিমাণ প্রচুর থাকে, কোনো ফ্যাট নেই, যত বেশি শাকসবজি খেতে পারবে তত বেশি ভালো। এখানে যদি আমরা দেখি, এই যে খুব সুন্দর সুন্দর শাকসবজির কথা বলা হয়েছে, এই যে টমেটো, এই টমেটো কিন্তু অ্যান্টি ক্যান্সার এজেন্ট হিসাবে কাজ করে। এতে যে পিগমেন্টটা প্রেজেন্ট রয়েছে, যেই কারণে এটা লাল কালার হচ্ছে, সেই কারণে কিন্তু এটা একটা এনরিচড অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের শরীরের জন্য ভালো। এছাড়া যদি আমরা দেখে থাকি, এই যে গুণহীন যে সবজিটা এখানে রয়েছে, জোকস অ্যাপার্ট, বেগুনের কথা যদি আমরা বলি, এটাও কিন্তু একটা গুড সোর্স অফ অ্যান্টিঅক্সিডেন্ট। এবার মনে হবে যে কেন এটা কালারফুল, কোথায়? ডেফিনেটলি কালার রয়েছে, তাই না? এর কালার ডিটারমাইন করছে যে কি ধরনের নিউট্রিটিভ ভ্যালু বা কি ধরনের নিউট্রিশন আমাদেরকে দিচ্ছে। আর একটা কালারফুল যদি আমরা এখানে দেখি, তাহলে আমাদের শীতকালে সবার প্রিয় গাজর। ডেফিনেটলি গাজর বাগস বানির তো ফেভারিটই, তার সাথে সাথে আমাদেরও সবার ফেভারিট, কারণ চাউমিনে আমরা দেখে থাকি দিতে, বা এগরোল ইত্যাদি যাই বলি না কেন, আমরা শীতকালে বিভিন্ন রান্নার মধ্যে কিন্তু গাজরকে ইনক্লুড করবই, বিকজ গাজর কিন্তু ক্যারোটিনয়েড সমৃদ্ধ, যে ক্যারোটিন আমাদের চোখের জন্য ভালো। এবং তার সাথে সাথে এখানে বিভিন্ন টাইপের বেল পেপার্স রয়েছে, শসা রয়েছে, যাও কিন্তু আমরা দেখে থাকি, আমরা অ্যাজ আ সবজিও এটাকে খেয়ে থাকি, অ্যাজ আ ফলও খেয়ে থাকি। এছাড়া যেমন এখানে বিভিন্ন শাক রয়েছে, ফুলকপি ইত্যাদি রয়েছে, যা কিন্তু ফাইবারের খুব এনরিচ সোর্স। এবং শাকসবজির ক্ষেত্রে আমরা একটা জিনিস সবসময় মাথায় রাখবো, যে শাকসবজি আমাদের সব থেকে বেশি নিউট্রিশন প্রোভাইড করে মাইক্রোনিউট্রিয়েন্টের সাইড থেকে, বিকজ আমরা শাকসবজি ফলের থেকে সব থেকে বেশি মাইক্রোনিউট্রিয়েন্ট পেয়ে থাকি। নেক্সট যদি আমরা বলি ফল, খুব সুন্দর, এই যে দ্যাট ইয়েলো কালার ফল, দ্যাট ইজ বানানা অর কলা। কলা কিন্তু পটাশিয়ামের একটা এনরিচ সোর্স, এবং মোস্ট অফ দ্য পটাশিয়াম, যারা কলা রেগুলার খাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু পটাশিয়ামের চাহিদা একদম ঠিকঠাক থাকবে, তাদের যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্টও কিন্তু পূরণ হবে। আনারসের ক্ষেত্রে যদি আমরা বলি, এক্ষেত্রেও কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট পরিমাণ খুব বেশি থাকে, বিকজ অফ ডেফিনেটলি দ্য কালার। এবং আমরা চেষ্টা করব সব সময় আমাদের যে সিজনাল ফ্রুট, সেই সিজনাল ফ্রুটকে আমাদের ডায়েটের মধ্যে রাখা, কারণ সেটা অবভিয়াসলি লো কস্ট হবে, তার সাথে সাথে পুষ্টিটাও আমরা খুব ভালো পাবো। আপেলের কথা কিচ্ছু বলা নেই, ওয়ান আপেল আ ডে আমাদেরকে বিভিন্ন রোগ থেকে মুক্তি রাখবে। ডেফিনেটলি আমি এটা বলবো, হার্ট ডিজিজের জন্য কিন্তু খুব উপকারী, কারণ এতে যে ধরনের ফ্যাটি অ্যাসিডসগুলো প্রেজেন্ট রয়েছে সেগুলো আমাদের হার্টের জন্য উপকারী। এর সাথে সাথে যদি আমরা দেখি লেবু, তাহলে ইটস কন্টেন আ হাই অ্যামাউন্ট অফ ভিটামিন সি অর অ্যাসকর্বিক অ্যাসিড, যা কিন্তু আমাদের শরীরের জন্য ভালো, আমাদের স্কিনের জন্য ভালো। এবং এখানে আরও বিভিন্ন স্ট্রবেরি রয়েছে, বিকজ অফ ইটস কালার, ডেফিনেটলি এটা ফ্ল্যাভোনয়েড এনরিচ, তার সাথে সাথে ফাইবার কন্টেন্টও, সলিউবল ফাইবার এক্ষেত্রে বেশি থাকে। এবং অ্যাপেলের ক্ষেত্রে আই মিস ওয়ান পয়েন্ট, দ্যাট ইজ এক্ষেত্রেও কিন্তু সলিউবল ফাইবার অনেকটা বেশি পরিমাণে থাকে। তাই আমরা যদি অল ওভার দেখি, তাহলে প্রোটিন ও ফ্যাটের পরিমাণ খুবই কম থাকে এক্ষেত্রে, কিন্তু ভিটামিনের পরিমাণ আমরা কিন্তু ফল থেকে অনেকটা পাবো। নেক্সট নেক্সট হচ্ছে মাংস। দেখো, মাংসের ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে 15 থেকে 20% চর্বিবিহীন যে মাংস হয় সেখান থেকে আমরা প্রোটিন পাই, এবং 20 থেকে 22% মোটামুটি অ্যাভারেজ হয়ে যায়, যথেষ্ট জল রয়েছে, দ্যাটস ওয়াই জুসিনেসটা থাকে। এছাড়া যে ফ্যাট বা চর্বির পরিমাণ থাকে তা প্রায় 5 থেকে 40 ভাগ। এবার ডিপেন্ড করছে এই পশুপালন কিভাবে হচ্ছে, তার উপরে কিন্তু ওর ফ্যাটের কন্টেন্টটা নির্ভর করছে, কারণ ও কী ধরনের ফুড আইটেম বা ও কী ধরনের নিউট্রিয়েন্ট পেয়েছে তার উপর। অন অ্যান অ্যাভারেজ 100 গ্রাম কোলেস্টেরলের মোটামুটি 70 মিলিগ্রাম আমরা পেয়ে থাকি, তার মানে 100 গ্রাম মিট যদি আমরা ইনটেক করি, সেখান থেকে 70 মিলিগ্রাম কোলেস্টেরল কিন্তু আমরা পাচ্ছি। এবং কোলেস্টেরল উই নো দ্যাট ইট ইজ নট গুড ফর আওয়ার হেলথ, বাট স্টিল আমরা চেষ্টা করবো এটাকে যেন রেগুলারাইজ আমাদের ডায়েটে না রাখতে। এছাড়া কার্বোহাইড্রেট থাকে খুব সামান্য পরিমাণে, এবং মানুষের যে ফসফরাস পটাশিয়ামের যে চাহিদা, এবং তামা
ঠিক আছে? তামাও কিন্তু অনেকটা বেশি পরিমাণে থাকে। এছাড়া ভিটামিন বি গোষ্ঠীর যে ভিটামিন রয়েছে থায়ামিন, রাইবোফ্ল্যাভিন, এছাড়া নায়াসিন সেগুলোও কিন্তু এই মাংসের মধ্যে থাকে। এবার হচ্ছে পোল্ট্রি। পোল্ট্রির ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে পোল্ট্রির ক্ষেত্রে আমরা দেখব যে মোটামুটি যে গৃহপালিত পাখি রয়েছে সেই পাখির মাংসকে বোঝায়, এবং এই পাখির মধ্যে পড়ে হাঁস, মুরগি, পায়রা এবং টার্কি। এবং এক্ষেত্রে মানে আমরা যদি অন অ্যান অ্যাভারেজ জেনারেলাইজ করে চিকেনই নামটা ইউজ করি, তাহলে এক্ষেত্রে কিন্তু প্রোটিন থাকে খুব হাই অ্যামাউন্টে। ঠিক আছে? প্রোটিনের পরিমাণ খুব বেশি পরিমাণে থাকে, এবং অন্যান্য যে খাদ্য উপাদানগুলো রয়েছে সেই খাদ্য উপাদানগুলো কিন্তু অতটা বেশি পরিমাণে থাকে না, বাট প্রোটিনের কিন্তু কোয়ান্টিটিটা খুব ভালো থাকে এবং খুব বেশি পরিমাণে থাকে। এবার হচ্ছে মাছ। খুব সুন্দর সুন্দর বিভিন্ন রকমের মাছের ছবি দেওয়া রয়েছে, এবং সেই ছবি যদি একটু আমরা স্ক্রোল করে যাই, আমরা কিন্তু বেসিক্যালি দেখব যে দুটো জিনিস আমাদেরকে মাথায় রাখতে হয়। আমরা জানি যে ছোট মাছ বড় মাছ এরকম আমরা বলে থাকি। ছোট মাছের ক্ষেত্রে সম্পূর্ণ মাছটা কিন্তু একটা নিউট্রিয়েন্টের আমরা বলতে পারি স্টোর হাউস হয়। কেন? কারণ পুরো মাছটা আমরা খেয়ে ফেলি, বিকজ ওদের যে স্কেলিটনটা থাকে ওটা কন্টেন অফ ক্যালসিয়াম। তো ক্যালসিয়াম আমরা সেখান থেকে পাচ্ছি, বাকি ওর যে বাইরের অংশটা সেখান থেকে প্রোটিনটা পাচ্ছি। তার সাথে সাথে মাছের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবো যে মাছে কিন্তু ভালো অ্যামাউন্ট অফ ওমেগা ফ্যাটি অ্যাসিড থাকে, যা আমাদের শরীরের জন্য ডেফিনেটলি ভালো হয়। আর স্পেশালি সেটা কিসে থাকে? ইলিশ মাছের ক্ষেত্রে কিন্তু সেই ভালো ফ্যাটি অ্যাসিডটা প্রেজেন্ট থাকে। বাকি যে মাছ রয়েছে প্রত্যেকটা মাছের ক্ষেত্রেই যদি আমি জেনারেলাইজ দেখে থাকি, তাহলে তাদের গুণ হচ্ছে প্রোটিন খুব বেশি পরিমাণে থাকে, এবং কিছু কিছু মাছ আমরা দেখে থাকি যে ছোট মাছ যেগুলো, তাদের ক্ষেত্রে কিন্তু ক্যালসিয়ামের অ্যামাউন্টটাও খুব বেশি পরিমাণে থাকে। এছাড়া বিভিন্ন টাইপ হয় মাছের আবার, যে যারা গভীর জলের যে মাছগুলো হয় বা যে সমুদ্রের যে মাছগুলো হয় শেলফিশ যেগুলোকে বলা হয়, তাদের ক্ষেত্রে মিনারেলসের চাহিদাটাও আমরা কমপ্লিট করতে পারি যদি আমরা তাদেরকে খেয়ে থাকি। এবং সামুদ্রিক মাছে বেসিক্যালি যে জিঙ্ক মিনারেল থাকে, সেই জিঙ্ক মিনারেল, তারপর সেলেনিয়াম বলো, আয়োডিন বলো, ফ্লোরিন বলো, এগুলোকে আমরা চেষ্টা করব কাটা শুদ্ধ খাওয়ার। তাতে কি হবে যে ক্যালসিয়ামের যে চাহিদাটা সেটা কিন্তু মিটে যায়। নেক্সট হচ্ছে ডিম। ডিমের ক্ষেত্রে দুটো জিনিস মেনশন করতে হয়, একটা হচ্ছে ডিমের সাদা অংশ, একটা হচ্ছে হলুদ অংশ। এই যে সাদা অংশ, এতে কমপ্লিটলি প্রোটিন থাকে, প্রায় 11% আমরা বলবো, এবং এক্ষেত্রে যে ওভাল অ্যালবুমিন বা কোন অ্যালবুমিন বা ওভোমিউসিন এই সমস্ত বিষয়গুলো এখানে প্রেজেন্ট থাকে প্রোটিনের বিভিন্ন রূপ হিসাবে। এছাড়া এতে রাইবোফ্ল্যাভিন এবং অ্যাভিলিন এগুলো প্রেজেন্ট থাকে। কিন্তু ডিমের যে হলুদ অংশ সেটা কিন্তু ফ্যাটের একটা সোর্স হতে পারে, কারণ 16 ভাগ প্রোটিন থাকলেও প্রায় 31% এক্ষেত্রে স্নেহ পদার্থ প্রেজেন্ট থাকে। এবং আমরা জানি যে এই যে স্নেহ পদার্থ, ইট ইজ নট ফর গুড, বিকজ এখানে কোলেস্টেরলের সাথে সাথে যে ফসফোলিপিড, ট্রাইগ্লিসারাইড এগুলোও কিন্তু প্রেজেন্ট থাকে। নেক্সট হচ্ছে দুধ। এবং এই দুধের ক্ষেত্রে একটা বিষয় তোমরা জেনে রাখবে যে মিল্কের ডিফারেন্ট টাইপস হয়। যেমন ধরো এখানে বলা হয়েছে যে স্কিম মিল্ক। স্কিম মিল্ক কাকে বলা হয়? যে ক্ষেত্রে ফ্যাট 0 গ্রাম থাকবে, প্রোটিন থাকবে 8 গ্রাম। ঠিক আছে? তখন আমরা সেটাকে স্কিম মিল্ক বলবো, তার মানে ফ্যাট থাকবেই না কিন্তু প্রোটিন থাকবে। আচ্ছা, আর একটা এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে যে বিভিন্ন যে টাইপসের মিল্ক রয়েছে, হোল মিল্কসের ক্ষেত্রে হোল মিল্ক একটা টাইপ হয়, সেক্ষেত্রে বলছে 8 গ্রাম ফ্যাট থাকবে, 8 গ্রাম প্রোটিন থাকবে, তার মানে ইকুয়াল। এবং এখান থেকে মোটামুটি 150 ক্যালোরিজ আমরা পেয়ে থাকি। তো এরকম আরও বিভিন্ন টাইপের দুধ হয়, এবং এগুলো জাস্ট তোমাদের এখানে ছবির মাধ্যমে আমি জানানোর চেষ্টা করেছি, এটা সিলেবাসের খুবভাবে নেই। এবং দুধের যদি আমি বলি, তাহলে প্রোটিনের পরিমাণ খুব বেশি থাকে, এবং এর যে বায়োলজিক্যাল ভ্যালু সেই বায়োলজিক্যাল ভ্যালু কিন্তু ডিম এবং দুধের প্রায় সেম। এবং এক্ষেত্রে ক্যালসিয়াম এবং ফসফরাসের যে রেশিও সেটা হচ্ছে 2:1। হাড় গঠনের জন্য কিন্তু আমরা যেটাকে আদর্শ বলে গণ্য করে থাকি। দুধের ক্ষেত্রে একটা কার্বোহাইড্রেট প্রেজেন্ট থাকে যার নাম হচ্ছে ল্যাকটোজ, যাকে কিন্তু দুগ্ধ শর্করাও বলা হয়ে থাকে। এবার হচ্ছে দুধ থেকে প্রাপ্ত বিভিন্ন প্রোডাক্ট, যেরকম পনির হয়ে গেল বা চিজ হয়ে গেল বা কোনো লাস্সি বা ইত্যাদি হয়ে গেল, এগুলো হচ্ছে সব দুধের থেকে প্রাপ্ত বিভিন্ন ধরনের প্রোডাক্ট। এবং এক্ষেত্রে অবশ্যই যেহেতু ওটা মিল্ক ডেরাইভ প্রোডাক্ট হচ্ছে,
প্রোটিনের চাহিদা সেম থাকবে এবং যে কেসিন বা ছানা তা বেসিক্যালি যে সাদা অংশটা সেটাকে বোঝায় এবং এক্ষেত্রে প্রোটিন এবং গ্লাইকোপ্রোটিন এবং যে সাদা অংশ তাতে ক্যালসিয়ামও থাকে প্রায় 8.2 ভাগ এবং সালফার থাকে 0.8 ভাগ। এছাড়া কার্বোহাইড্রেটের ক্ষেত্রে গ্যালাক্টোজ কিন্তু এক্ষেত্রে প্রেজেন্ট থাকে। নেক্সট হচ্ছে তেল। তেলেরও বিভিন্ন টাইপস হয়, যেরকম গ্রেপ সিড অয়েল রয়েছে, কোকোনাট রয়েছে, অলিভ অয়েল রয়েছে, সয়াবিন অয়েল রয়েছে, পমাগ্রানেট, সানফ্লাওয়ার, পামকিন ডেরাইভড, অ্যাভোকাডো, সিজম, রাইস ব্র্যান, আমন্ড অ্যান্ড দ্যাট ইজ ম্যাকাডোনিয়া নাট অয়েল। বাট আমরা যদি আমাদের দেশের কথা বলি বা আমরা ব্যবহারের দিক থেকে বলি, তাহলে আমরা অন অ্যান অ্যাভারেজ অলিভ অয়েলটা খুব বেশি পরিমাণে ব্যবহার করা হয় না, বাট রাইস ব্র্যান, আমন্ড অয়েল এগুলো কিন্তু আমরা রান্নায় ব্যবহার করে থাকি, যা পুফার কিন্তু একটা ভালো সোর্স। এবং কম্পেয়ার টু মাস্টার্ড অয়েল এক্ষেত্রে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের পরিমাণ কম থাকে এবং আমরা চেষ্টা করব যে বিভিন্ন তেলকে মিক্স অ্যান্ড ম্যাচ করে রান্না করার, একভাবে একঘেয়েমি তেলকে না ব্যবহার করার। বলছি সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের হাইড্রোজেনেশন হয় না, কেবলমাত্র অসম্পৃক্ত ফ্যাটই কিন্তু হাইড্রোজেনাইজড হয় এবং বিভিন্ন ফ্যাটের যে পরিপাক যোগ্যতা তার মধ্যে কোনো পার্থক্য নেই। 95 থেকে 98%-এর মতন ক্যালোরি পাওয়া যায় 100 গ্রাম ফ্যাট কিংবা 100 গ্রাম তেল থেকে। প্রায় 900 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। প্রোটিন বা কার্বোহাইড্রেটের পরিমাণ কিন্তু প্রায় 2.25 গুণ বেশি। নেক্সট হচ্ছে চিনি, গুড় ও মধু। দেখো, এগুলো মূলত আমরা যদি বলি, এই যে চিনি, গুড় বা মধু, তার মধ্যে যদি বেস্ট আমরা বলে থাকি, ডেফিনেটলি আমরা গুড়কে বলবো, কারণ চিনির ক্ষেত্রে ক্যালোরির পরিমাণটা খুব বেশি, বাট গুড় কিন্তু আবার আয়রন কন্টেন্ট এক্ষেত্রে থাকে এবং যারা অ্যানিমিক পেশেন্ট হয় তারা কিন্তু রিপ্লেসমেন্ট হিসাবে গুড় ব্যবহার করতেই পারে। বলছে যে গুড়, আখের রস, তাল ও খেজুরের রস থেকে তৈরি হয়। চিনি একটি পরিশোধিত খাদ্য এবং এগুলিতে বিভিন্ন ধরনের কার্বোহাইড্রেটের রূপ বর্তমান থাকে। কারণ চিনির ক্ষেত্রে আমরা জানি যে এটা ডাইরেক্ট গ্লুকোজ ফর্মেশন করে এবং যা অনেক সময় যারা ডায়াবেটিক পেশেন্ট হয় তাদের জন্য ভালো হয় না। সো দিস ইজ অল ফর টুডে। আই থিঙ্ক তোমাদের এই ক্লাসটা পছন্দ হয়েছে। পরবর্তী সময় আরেকটি ইউনিট নিয়ে আমি হাজির হব এবং অনেকে আমাকে কোয়েশ্চেন রিলেটেড কোয়ারি করছে, সেক্ষেত্রে আমি বলতে চাই ডেফিনেটলি আমি ডিসকাশন করব। বাট যাদের মক টেস্টের প্রয়োজন এবং পেড মক টেস্টের যদি প্রয়োজন হয় তারা ডেফিনেটলি আমাকে মেল করতে পারে এবং পার্সোনালাইজ টিউশনের জন্য কেউ যদি ইন্টারেস্টেড হয় সেও কিন্তু আমাকে মেল করতে পারে বা কমেন্টেও আমাকে জন্য কোনো কোয়ারি থাকে জিজ্ঞেস করতে পারে। ফ্রি ক্লাস তোমাদের জন্য সবসময় থাকবে এবং আমি খুব শীঘ্রই চেষ্টা করব কোয়েশ্চেন আনসার সলভ করানোর। বাট মক টেস্ট এবং পার্সোনালাইজ টিউশনের যদি প্রয়োজন হয় আমাকে ডেফিনেটলি মেল করবে। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকবে এবং কোনো কোয়ারির জন্য ডেফিনেটলি আমাকে কমেন্ট করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।